নমস্কার, আমি বিশ্বরূপ, আজ নিউক্লিয়ার হেলথ বাংলাতে। আজ আমরা এম্পাওয়ারমেন্ট, কিভাবে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্ম অনেক সাধারণ ছেলে মেয়ে মায়েদের নতুন দিশা দেখাবে, নিজেদেরকে খুঁজে পাওয়ার দিশা দেখাবে, কর্মের দিশা দেখাবে, সেই নিয়ে কিছুটা আলোচনা করব। তো আমাদের এই প্ল্যাটফর্ম শুধু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই আগামী দিনে করবে না। আমাদের এই প্ল্যাটফর্ম কর্মের ক্ষেত্রে সাধারণ ছেলে মেয়েদের জন্য একটা অপরচুনিটি নিয়ে আসবে, এবং সেই অপরচুনিটি নিয়ে আসার লক্ষ্যে আমি লাস্ট 2 মাস ধরে কাজ করে চলেছি। প্রায় 100-র কাছাকাছি ছেলে মেয়ে মায়েরা আমাদের বিভিন্ন ইনিশিয়েটিভস তার উপরে আমাদের সাথে একসাথে কাজ করার জন্যে এগিয়ে আসছে। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিভাবে একটা কর্মের জায়গা তৈরি করছি সমবেতভাবে, সেটা সম্পূর্ণ নতুন মডেল, এবং এই মডেল আমি নিউক্লিয়ার হেলথের সাথে আপনাদের সামনে নিয়ে আসছি। আজকে আপনারা একটা পোস্ট দেখেছেন যেখানে আমরা আমাদের এই কোভিড যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি, এবং সেই সঙ্গে একটা অ্যাওয়ারনেস বার্তাও দিয়েছি যে আমরা যখন কোনো ডক্টর চেম্বারে যাব, কিভাবে যাব, সেটাও কিন্তু একটা বার্তা দেওয়া আছে। প্লিজ ভিডিওটা দেখবেন। আমাদের প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্যাম্পেইন রিলেটেড পোস্ট কিছু না কিছু বার্তা নিয়ে আসে, কিছু না কিছু নিয়ে আসে, এটুকুনি বলতে পারি। যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সাধারণ মানুষের জন্য আমরা আমাদের এই প্ল্যাটফর্ম খুব ছোট্টভাবে, খুব সাধারণভাবে তথ্য নিয়ে আসে। এখন নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমরা কিভাবে একটা নতুন একটা কর্মের জায়গা তৈরি করতে চলেছি সাধারণ ছেলে মেয়েদের জন্য, মায়েদের জন্য, সেটা আমি একটু বলতে চাই আজকের প্রোগ্রাম, যে আপনারা কিভাবে আমাদের প্ল্যাটফর্মের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারেন, এবং কিভাবে অন্যভাবে যদি কিছু না করেন, অন্যভাবে কিছু করার কথা ভাবতে পারেন। অবশ্যই এটা একটা অ্যাপেল আপনাদের কাছে, দেখার জন্য, শোনার জন্য। ডিসিশনটা আপনার। ফার্স্ট বলি যে আমরা যেটা নিয়ে আসছি একদম ইমিডিয়েটলি ফেব্রুয়ারি মাসে আসছে আমাদের একটা ডক্টরস প্ল্যাটফর্ম, প্রায় রেডি হয়ে এসেছে। আরও কিছু টেকনিক্যাল কাজ বাকি আছে। একটা কোম্পানি ফরমেশন বা স্টার্ট আপ ফরমেশনের বিভিন্ন রকম অধ্যায় থাকে, সেইগুলোকে নিয়ে চলছে কাজকর্ম। অ্যাপ ডেভেলপমেন্ট চলছে ফুল ফেজে। ডক্টর প্ল্যাটফর্ম আমাদের আসছে। ডক্টর প্ল্যাটফর্ম লঞ্চ হওয়ার পরে আমাদের অনেকগুলো অধ্যায় পরপর অ্যাড হতে থাকবে, এবং যেগুলো আমাদের সাধারণ ছেলে মেয়েদের মায়েদের জন্য একটা নতুন অপরচুনিটি নিয়ে আসবে। যেমন আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কেয়ার গিভার্স, এর ওপর আলোকপাত করেছি। আমরা অ্যাম্প্লিকন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স ইনস্টিটিউটের সাথে, ব্যারাকপুরের সাথে একটা কোলাবোরেশন ইনস্টিটিউট করেছি, যেখানে আমরা অন সাইট, আপাতত আমাদের একটাই সাইট, এটুকু নিশ্চয়ই বোঝেন, আমরা প্রথম স্টার্ট করছি, উই হ্যাভ লিমিটেশন, সেই জন্য আমাদের একটাই সাইট জায়গা ব্যারাকপুরে আমরা সেটা করব, এবং সেখানে কেয়ার গিভার্স তাদেরকে ট্রেনিং দেব। যে সমস্ত মাধ্যমিক পাস ছেলে মেয়েরা, মায়েরা বা এইচএস পাস ছেলে মেয়েরা শুধু সংসার সামলাচ্ছেন, বা এখন তাদের কাছে অফুরন্ত সময় আছে, যে সময়টা জাস্ট পাসিং করছেন, একবার ভেবে দেখতে পারেন এই প্রোগ্রামটা আপনাদেরকে কিভাবে আপনাদের জীবনে একটা নতুন অধ্যায় আনতে পারে।
আজকে যখন আমরা হিউম্যানি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কেন বলছি হিউম্যানি ক্রাইসিস? আমরা সকলে এখন একান্নবর্তী পরিবার এখন আর নেই, যে অনেকের সাথে আমরা থাকি এরকম কিন্তু নয়। সেটা বিভিন্ন কারণে হতে পারে। জবের ক্ষেত্রে আমরা মুভ করি হেয়ার টু দেয়ার, আমরা একা হয়ে পড়ি। আবার অনেক ক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলি ভেঙে ছোট ছোট হয়ে যায়, তখনও আমরা একা হয়ে পড়ি। তো সেক্ষেত্রে আমাদের যে সামাজিক দায়িত্ব কর্তব্য অনেক কিছু থেকে যায়, যেগুলো আমরা সবাই পালনও করি, কিন্তু আমাদের হিউম্যানি সাপোর্টটা আমরা হারিয়ে ফেলেছি। তাই নতুন করে হিউম্যানি সাপোর্ট হেলথ কেয়ার সেক্টরে যেটা আছে, এরকম নয় যে নেই, সব কিছু আছে, কিন্তু সেটা কি অর্গানাইজড ওয়েতে রেসপেক্টের জায়গা তৈরি করে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এবং আগামী দিনে সেটা মনিটরিংয়ের মাধ্যমে আমরা নিয়ে আসতে চলেছি। ফার্স্ট, যে অনেকে আছেন যে যারা হোম কেয়ার নার্সিং বা কেয়ার গিভার্স যাদের বলা হয় করতে চান, আমার সাথে যোগাযোগও করেছেন। আমি তাদের সাথে অনেককে পার্সোনালি ফোন করেছি। তো আমরা তাদেরকে এক জায়গায় করে আমাদের প্রোগ্রাম সম্বন্ধে ডিটেলস বলবো। সেই প্রোগ্রামের পর আমরা কি করে তাদেরকে প্লেসমেন্ট করব সেটাও বলবো। তো আমরা শুধু একটা কোর্স করিয়ে দিয়ে শান্ত হচ্ছি না, আমরা তাদেরকে কাজ করার জায়গা তৈরি করে দিচ্ছি, খুঁজে দিচ্ছি। এবং আমাদের কোম্পানি হোম বেস যে সার্ভিস নিয়ে আসবে, অনেকগুলো সার্ভিসের মধ্যে এই সার্ভিসটাও থাকছে, যে বাড়িতে বাড়িতে স্বাস্থ্য পরিষেবা নিডি পিপুলদের ক্ষেত্রে, এল্ডারলি পিপুলদের ক্ষেত্রে, ক্রনিক ডিজিজ, বিভিন্ন ধরনের ডিজিজ, হসপিটাল থেকে ফেরত আসার পরে বহু মানুষকে দেখতে হয়, তাদের জন্যে। তো আমরা একটা ইনস্টিটিউটের মাধ্যমে তাদেরকে তৈরি করব। আমাদের কোর্স ম্যানুয়াল তৈরি হচ্ছে এবং আমরা মার্চ মাস থেকে সেটাকে স্টার্ট করব। আমাদের অনলি 14টা সিট, উই হ্যাভ লিমিটেশন। আর আমরা 14টার মধ্যেই লিমিটেড থাকছে এই কারণে আমরা ফার্স্ট এদেরকেই আগে প্লেস করব। নিউ কেয়ার হেলথ নিজস্ব প্লেসমেন্ট করবে, তাদের যে অপারেশন থাকছে, তাদের যে হেলথ কেয়ার সার্ভিস ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, তার মাধ্যম দিয়ে, অথবা আমরা অন্যান্য বড় বড় হসপিটাল বা নার্সিংহোম তাদের সাথেও যোগাযোগ করব। তো যাই হোক, এইভাবেও কিন্তু আমরা একটা প্লেসমেন্টের ব্যবস্থা ভেবে রেখেছি এবং সেইভাবে আমরা কাজও করছি। তো এটা একটা দিক গেল। দ্বিতীয় দিকগুলো, হেলথ কেয়ার প্ল্যাটফর্মে আমাদের বহু সোশ্যাল এন্টারপ্রিনার্স যারা জয়েন করছে, তারাও আমাদের এই প্ল্যাটফর্মটার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্সি ওয়েতে, মানে এককভাবে একটা নতুন কর্মের জায়গা তৈরি করার সুযোগ পাচ্ছে। সেটাও কিন্তু একটা বিশাল বড় অধ্যায় এবং আমাদের প্রায় 50 জনের ওপর মানুষ অলরেডি, আমাদের এখন অ্যাপ ফেব্রুয়ারি মাসে আসছে, কিন্তু আমরা ট্রেনিংয়ের মধ্যে আছি। আমরা প্রতি সপ্তাহে এখন তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আমরা আলোচনা করি, আমরা মক টেস্ট করি, আমরা বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তর দিই। তো এইভাবে আমরা একটা এম্পাওয়ারমেন্টের দিকে এগোচ্ছি। যারা কোনোদিন কিছু করব বলে ভাবেনি, তারা এগিয়ে আসছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, লাস্ট স্যাটারডে একজন বলল নর্থ দিনাজপুর থেকে, খুব ভালো লাগলো কথাটা বলে, আমি 10 বছর ধরে এসএসসি পরীক্ষার জন্য সময়টাকে নষ্ট করেছি, আমি নিউ কেয়ার হেলথের এই অপরচুনিটিটাকে নিয়ে কেরিয়ার বানাতে চাই। ইয়েস, এমন একটা মডেল আমি তৈরি করেছি যেখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টভাবে, অবশ্যই তার নিজস্ব ক্যাপাসিটির প্রয়োজন, সেই ক্যাপাসিটিটা আমাদের প্রত্যেকেরই আছে, আমাদের শুধু জাগ্রত করতে হয় নিজের মধ্যে। একটা বড় জায়গা তৈরি করার জায়গা রয়েছে। তো যাই হোক, সেই সম্বন্ধেও আপনারা ইন্টারেস্টেড হলে বা আপনাদের কেউ থাকলে কানেক্ট করে দিতে পারেন আমাদের সাথে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই কর্মকাণ্ড শুরু হবে এবং আমরা সকলে মিলে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে কোম্পানি স্ট্রাকচারের আন্ডারে একটা সমভাবাপন্ন মানে সেট তৈরি করে, হিউম্যানি সাপোর্ট সিস্টেম তৈরি করে
আপনাদের বাড়িতে বাড়িতে স্বাস্থ্য পরিষেবা আগামী দিনে ধাপে ধাপে আমরা পৌঁছে দেব। অফকোর্স এটা একটা নতুন অধ্যায়, এর জন্য পেশেন্স লাগবে, আমাদের অনেক চ্যালেঞ্জ আসবে, বাট উইল ওভারকাম। তো যাই হোক, এটা একটা গেল। আর একটা যেটা আমি সবচেয়ে লেটেস্ট যে প্রোগ্রামটা আমি এগিয়ে চলেছি সেটা হচ্ছে আমাদের হোম বেস সুপার হেলথি ফুড হাব। এবং সেখানেও প্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন টাউন থেকে, এরকম নয় যে শুধু কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, মানে বিভিন্ন টাউন থেকে মায়েরা এগিয়ে আসছেন। এবং সেখানে আমরা একটা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে একটা আমাদের প্রত্যেকের জানা শিল্পকে, মানে জানা কাজকে, হোম বেস কিচেন জানা কাজকে একটা অর্গানাইজ স্ট্রাকচারে নিয়ে এসে আমরা একটা শিল্পর জায়গায় নিয়ে পৌঁছাচ্ছি। এবং প্রত্যেকে যারা অংশগ্রহণ করছে তারা ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রিনার হিসাবে অংশগ্রহণ করবে। এবং আমরা কালেকটিভলি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই হেলথি ফুড হাব তৈরি করব, হোম বেস সুপার হেলথি ফুড কিচেন। তো আমরা সেখানে ডায়েটিশিয়ানদের আন্ডারে বিভিন্ন রকম ফুড মেনু তৈরি করব, এভরিডে লাইফ, পেশেন্ট স্পেসিফিক ফুডস। তো এর মাধ্যমে আমরা বহু মানুষের মানে এমপাওয়ারমেন্ট, যাকে আমি বলতে চাইছি যে একটা কাজের জায়গা, একটা অর্গানাইজড কাজের জায়গা তৈরি করার লক্ষ্যে নিয়েছি। এবং সত্যি কথা বলতে কি যে আপনাদের সাপোর্ট, এই সাপোর্টটাই আমাকে আরও বেশি মোটিভেট করেছে। আমি প্রথম যেদিনকে এটা ভেবেছিলাম, এবং যখন আমি আপনাদেরকে এটা দেখানো যাবে কিনা জানি না, আমি এই খাতাতে অনেক কিছু ইজিবিজি খেলি। একদিন আমি হঠাৎ করে এই ফুড নিয়ে বিভিন্ন রকম নিজে নিজে হিজিবিজি খেলছিলাম। তারপর আমি এটাকে মার্কেট ইভ্যালুয়েট করলাম। তখন দেখলাম ইয়েস, আজকে সোসাইটিতে এই সার্ভিসটাও একটা বিশাল সার্ভিস হতে পারে আগামী দিনে, এবং বহু মানুষের, বহু মায়েদের একটা কাজের জায়গা হতে পারে। এই টোটাল কর্মটা কমপ্লিট করা, এক্সিকিউট করাটা চ্যালেঞ্জিং। আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছি। তবে এই চ্যালেঞ্জটা শুধু আমি একা নেই। আপনারা যদি কোনোদিন আমাদের শনিবারের মিটিংয়ে আসেন তাহলে বুঝবেন যে কতজন এই চ্যালেঞ্জটা নিয়েছে। আমাদের প্রত্যেক শনিবার আমাদের একটা ফুড হাবের গুগল মিট হয়। অনেকে নতুন আসে, অনেকে নতুন আগেও এসেছে, আবার আসে, এবং আমরা কালেকটিভলি আমরা এগিয়ে চলেছি। তো এই নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মের মাধ্যম দিয়েই কিন্তু এই যাত্রা শুরু হয়েছে, এবং আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা সকলকে সাথে নিয়ে একটা নতুন ধরনের প্রচেষ্টা শুরু করেছি। এবং এই প্রচেষ্টাটা যে খুব সিম্পল এরকম কিন্তু নয়। কোনো কিছু মানে আমি এটা করব, এটা বলা আর সেটা করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। আর সেই পার্থক্যটা আপনি যখন আপনার প্যাশন, আপনি যখন আপনার ডেডিকেশন, আপনি যখন আপনার সুদূর প্রসারী চিন্তাভাবনা, আপনার স্ট্র্যাটেজিক প্ল্যান, আর আপনার ইনিশিয়াল সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট যদি আপনাকে সাথ দেয়, তাহলে সেটা আপনি করতে পারেন। আমরা এই হেলথ হাব, যে মাস্টার হেলথ হাবের যে একটা অ্যাপ আসছে, সেই অ্যাপে আমরা এই হেলথি ফুড হাবটাও রাখছি আগামী দিনে। আমরা হোম কেয়ার রাখছি আগামী দিনে, মনিটরিং, পেশেন্ট মনিটরিং রাখছি আগামী দিনে। এবং সেই জন্যে আমাদের বহু কেয়ার গিভার্স প্রয়োজন। এরকম নয় যে কেয়ার গিভার্স পশ্চিমবঙ্গে নেই, আছে, কিন্তু আমরা আমাদের মডিউল করে তৈরি করছি তাদেরকে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আপনার যদি বেসিক ট্রেনিং না থাকে আপনি এই ধরনের কাজ পাবেন না, অ্যাটলিস্ট খুব ভালো জায়গায় পাবেন না। এবং সেই ভালো জায়গাগুলোকে খুঁজে বার করার দায়িত্ব আমাদের। আমরা যে সমস্ত এনআরআই এরা বাইরে থাকি, তাদের বাবা মা ভাই মানে অনেক সময় কলকাতায় থাকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকে। সো তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ একটা ভালো জায়গা পাওয়া, অথেন্টিক জায়গা পাওয়া, টু মনিটর দেয়ার প্যারেন্টস,
বা নেয়ার ওয়ান্স। তো সেইগুলোকে কিন্তু আমরা অ্যাড্রেস করব, সমাজের এই প্রবলেমগুলোকে কিন্তু আমরা অ্যাড্রেস করব, এবং সেগুলোকেই আমরা সার্ভিসের মাধ্যমে, সাধারণ মানুষকে নিয়ে তৈরি করা টিমের মাধ্যমে, তাদেরকে এডুকেট করে তৈরি করা টিমের মাধ্যমে আমরা কিন্তু এইগুলোকে অর্গানাইজ স্ট্রাকচারে একদম ডিজিটাল হাবের মাধ্যম দিয়ে আমরা করব। তো আমরা করছি, আমরা এগোচ্ছি। আমাদের ডক্টর প্ল্যাটফর্ম ইজ ভেরি ক্লোজ। ফেব্রুয়ারি মাসে এটা লঞ্চ হবে, গ্র্যান্ড ওপেনিং হবে। আমরা সেদিনকে বিশাল আপনাদের সবাইকে ডাকবো, আসার জন্য ইনভাইট করব, আপনারা আসবেন। আমি পুরো ডিটেলস জানাবো। তারপরই কিন্তু আমাদের এই হোম কেয়ার আর ফুড হাব এক্সটেনশন শুরু হয়ে যাবে। তো আমরা ধাপে ধাপে এই অধ্যায়গুলোকে নিয়ে আসছি, এবং এর জন্য বহু হিউম্যানি সাপোর্ট, মানে বহু এন্টারপ্রেনার্সের প্রয়োজন। কারণ আমার এই মডেলটাই তাই, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে একটা রেভিনিউ মডেল দিয়ে শেয়ার করে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছি, যে প্ল্যাটফর্মে এথিক্স একটা বড় জায়গা, রেসপন্সিবিলিটি একটা বড় জায়গা থাকবে। তো যাই হোক, এটা আমার স্বপ্ন, এবং এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমি এগোচ্ছি, ধাপে ধাপে এগোচ্ছি। এবং আপনাদের সাথ পেয়ে আমি সত্যি খুব ভালো লেগেছে। আপনাদের কাছ থেকেই কিন্তু আজকে যে 100 ছেলে মেয়ে মায়েরা আমাদের সাথে এগিয়ে এসেছে অলরেডি, পজিটিভ, ইয়াস। 500 জন হয়তো আমাদের কাছে এসেছে জানার জন্য, এরকম নয় যে 100 জনই এসছে, 500 জন এসছে। আমাদের 30টা গ্রুপ আছে, যেখানে প্রতিটা গ্রুপে 15 থেকে 20 জন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এবং সেখান থেকে কিন্তু 100 জন প্রায় এই বিভিন্ন সেগমেন্টে আমাদের সাথে সামনের দিনে পথ চলাতে শুরু করছে আর কি। তো সেই প্রিপারেশান স্টেজে আমরা প্রতি সপ্তাহে একদিন করে এই এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম নিয়ে কথা বলবো। কারণ অনেকে আজকে দেখছেন, অনেকে দেখেন না, তাই আমাদের এই প্রোগ্রাম একদিন সপ্তাহে অনগোয়িং চলবে, যাতে করে আমরা এটা কন্টিনিউ একটা হিউম্যান, মানে একটা ফ্লো, যাদেরকে আমরা ব্যাখ্যা করতে পারি, সেই জায়গাটা পাই। এবং আমরা ধাপে ধাপে আপনাদের কাছে আমাদের সমস্ত প্রোগ্রাম নিয়ে আসবো, যে প্রোগ্রামগুলো আপনারা অংশগ্রহণ করতে পারেন আগামী দিনে। কারণ এই যে টেকনোলজি বেসড সার্ভিস, এই সার্ভিসটা কিন্তু আমাদের এন্টারপ্রেনাররাই আলটিমেটলি দেবে, আমাদের সঙ্গে যারা তৈরি হবে তারাই দেবে, এবং সেটাই আমরা অর্গানাইজ করছি। সেখান থেকেই কিন্তু একটা রেভিনিউ মডেল কিন্তু শেয়ার হচ্ছে। তো পুরো মানে এটা সম্পূর্ণ নতুন মডেল। তাই আপনারা যদি শুনতে চান, জানতে চান, শনিবার দিন আমরা লিঙ্ক যখন দিয়ে দেবো এই গ্রুপে, এখন পেজে আমরা দেখবেন প্রতি শনিবার একটা লিঙ্ক দিই, উল্লেখ করে দেবো হেলথ হাব, ফুড হাব। আপনার যার যেটা ইন্টারেস্ট জয়েন করবেন লিঙ্কে, শুনতে আসুন আমার সাথে, আমি প্রেজেন্টেশন দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে চলেছি। তো ঘটনা হচ্ছে যে আপনাদের স্বাদ না পেলে এটা সম্ভব হবে না। কারণ আমার যেটা এজেন্ডা, যে অ্যাটলিস্ট 5000 পিপলকে আগামী দিনে পশ্চিমবঙ্গে এই নিউক্লিয়ার হেলথ হাবের সাথে আমি ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রেনার তৈরি করব, এবং এটা একটা বিশাল বড় আমার কাছে চ্যালেঞ্জ। এই তৈরি করার মাধ্যমে এই নিউক্লিয়ার হেলথ হাব একদিন পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে অন্যভাবে রেকগনাইজড হবে, সেটা আমার ড্রিম। এবং এই ছেলে মেয়েদের, মায়েদেরকে, যারা কোনোদিন কিছু করব বলে ভাবিনি, তাদেরকে যদি আমি এম্পাওয়ারমেন্ট, তাদেরকে যদি আমি কর্মের জায়গা দেখাতে পারি, এটা আমার জীবনের একটা সবচেয়ে বড় পাওয়া হবে। অ্যাজ এ সায়েন্টিস্ট আমরা দেখবেন, যদি pubmed.com যান, pubmed.com সায়েন্সের জার্নাল, যেখানে সব জার্নাল পাওয়া যায়, আমার নামটা পুট করবেন, দেখবেন 26খানা মেডিকেল জার্নাল আমার নাম দিয়ে বেরিয়ে আসবে। কারণ আমি সেই কন্ট্রিবিউটটা করেছি, রিসার্চ। তাহলে সেটা হচ্ছে একটা রিওয়ার্ড। একটা পেপার যখন পাবলিশ হয়, সারা বছর আপনি যা কাজ করলেন, সেটা হচ্ছে একটা রিওয়ার্ড। সেই রিওয়ার্ডটা খুব ভালো লাগে যখন পেপারটা পাবলিশ হয়। তো যাই হোক, যখন সেই ডেটাগুলো পাবলিশ হয়, আমরা যে এক্সপেরিমেন্টগুলো মাইসের উপর করি, র্যাটের উপর করি, সেলের উপর করি, প্রিক্লিনিক্যাল যে রিসার্চ করি, আমি প্রিক্লিনিক্যাল সায়েন্টিস্ট। সো তেমনি সেটা একটা ভালো লাগা। তেমনি এই যে অধ্যায়টা আমি করতে চলেছি, সেটা যেদিনকে সফল হব, সেটাও আমার কাছে বিশাল বড় একটা ভালো লাগা হবে। এবং সেই জন্যই কিন্তু আমি বেসিক্যালি এই জিনিসটা অ্যাজ এ ফাউন্ডার হিসাবে রাইট নাও আই এম মেনটেনিং এভরি ডিরেকশন
তাই আমি আপনাকে সবভাবে দেখছেন। কারণ রাইট নাও আই এম অ্যালন। কোম্পানি ফর্ম হলে আমাদের একটা কোম্পানি স্ট্রাকচার আসবে, সেই স্ট্রাকচারে থেকে তখন কাজ করব আমরা। রাইট নাও সত্যি বলছি আমি একা, এবং আমার যে সাপোর্ট টিম আছে, এটাও আমি বলছি আমার অনেক সাপোর্ট টিম আছে, যে সেখানে অনেকে ভিডিও তৈরি করে, অনেকে ব্লগ লেখে, অনেকে ইলুস্ট্রেটর বানায়, আবার অনেকে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করে। তো আমি একটা সাপোর্ট টিমও গড়ে তুলেছি, সেটাই আমার কোম্পানি স্ট্রাকচারে আলটিমেটলি যাবে। তো যাই হোক, আমি আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে চলেছি। সেই পথ চলাটার প্রত্যেকটা ক্ষণ আপনারা সাক্ষী রইলেন, আমি কিভাবে এগোতে চলেছি এবং কি পলিসিতে এগোতে চলেছি এবং কি মাইন্ডসেট নিয়ে এগোতে চলেছি, যে আমাদের উদ্দেশ্যটা কি। সেই উদ্দেশ্যটা সত্যি খুব মহৎ, সমাজকে কিছু রিটার্ন দেওয়া। যে কোনো সার্ভিসের ক্ষেত্রে তার দেখবেন একটা সার্ভিস ফিস থাকে, এখানেও থাকবে। না হলে তো এই যে এত 5,000 ছেলে মেয়েদের কথা বলছি আগামী দিনে, তাদের যে এম্পাওয়ারমেন্ট, রোজগারের রাস্তাটা তারা কন্ট্রিবিউট করবে, সেটা তো ব্যর্থ হয়ে যাবে। তো তাদেরকে সাকসেস করতে হবে, রাইট? তো সেই সাকসেস করার জন্যে আমরা একটা রেভিনিউ মডেলও থাকবে, একটা সার্ভিস দিলে তার একটা রেভিনিউ থাকবে। অবশ্যই আমরা এমপ্যাথেটিক এবং কম্পিটিটিভ রেভিনিউ মডেল বা সার্ভিস ফিজ নিয়ে আসবো, এবং যেটা অন্যদের থেকে আলাদা হবে এবং অনেক অন্য রকম হবে, মানে পুরো ডিজিটাল মনিটরিং হবে। এটা হচ্ছে আমার ড্রিম, যে আপনার বাবা মাকে দেখা হচ্ছে, যে কেয়ার গিভার্স আমরা রিক্রুট করব, সে পুরো ডিজিটালি মনিটরিং হবে। আপনি ব্যাঙ্গালোরে আছেন, অন্য কোথাও আছেন, অফিসে আছেন, আপনি পুরো ডিজিটালি মনিটরিং করছেন যখন চাইছেন। সো দ্যাটস দ্য থিং, মানে দ্যাটস দ্য ড্রিম, লাইক যেটা আমাদের ল্যাকিং আছে, যে আমাদের অথেন্টিসিটির অভাব আছে, সেই জায়গাটাকে আমি ফিরিয়ে নিয়ে আসতে চাইছি। ওয়ার্ক কালচারের মধ্যে নিয়ে আসছি, অথেন্টিসিটির মধ্যে নিয়ে আসছি, এইভাবে আমি চাইছি। সার্ভিস তো আছে, এরকম নয় যে এরকম সার্ভিস কি এটা প্রথম, নিশ্চয়ই প্রথম নয়, রাইট? আনঅর্গানাইজ স্ট্রাকচারে আছে, যেখানে অথেন্টিসিটি নেই, যেখানে অনেক রিস্ক ফ্যাক্টর আছে। তো এখানে আমরা যাদেরকে কেয়ার গিভার্স বলুন বা যাদের আমরা করবো, তাদের প্রত্যেকটা বায়োডাটা নিয়ে তাদেরকে পুরো ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেকিং করে তবেই কি তাদেরকে আমরা এন্ট্রি দেব। তো সো ব্যাকগ্রাউন্ড চেকিং ইজ এ মাস্ট ইন নিউক্লিয়ার হেলথ। সো ব্যাকগ্রাউন্ড চেকিং এটা কিন্তু আমাদের থাকবে, যারাই আমাদের আন্ডারে কেয়ার গিভার হিসেবে জয়েন করুক না কেন আগামী দিনে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা আপনাদেরকে সঙ্গে নিয়ে চলবো আগামী দিনে, এবং আপনারা যদি আমাদের হেল্প করতে পারেন খুব ভালো লাগবে, কারণ উইদাউট আপনাদের হেল্প আমাদের ফার্স্ট ক্লায়েন্ট পাওয়াটাই টাফ হয়ে যাবে, রাইট? তো আমাদের এই প্রচেষ্টাটা একদিন না একদিন হয়তো আপনারও ক্ষেত্রেও কাজে লাগতে পারে। হয়তো দেখা গেল আপনারও একদিন আপনার ফ্যামিলির জন্য লাগলো, তখন নিউক্লিয়ার হেলথ আপনাকে সেই সাপোর্টটা দেবে। এবং আপনারা প্রথম থেকে দেখে আসছেন আমরা কিভাবে তৈরি হচ্ছি, আমরা কিন্তু এই জিনিসটা মেনটেন করব। আজকে বলে বলছি না, আমি তো বলেছি এই প্ল্যাটফর্মটা ঠিক এরকমই থাকবে, যেমন আমরা ডোমেস্টিক ওয়েতে ঘরোয়াভাবে আসি ঠিক এমনই থাকবে। কিন্তু আপনারা দেখতে পাবেন 1 বছর 2 বছর পরেও আমরা এই ভ্যালু নিয়েই কিন্তু আপনাদের কাছে পৌঁছাচ্ছি। রঞ্জিত দাস, থ্যাংক ইউ। নয়নতারা ঘটক, খুব ভালো আমি আছি। আপনারা অনেকেই আছেন, তার মধ্যে যারা আমি বললাম যে প্রায় 100 জন ছেলে মেয়ে মায়েরা যারা আমাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, তারা আমি কিন্তু এই নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্ম থেকেই পেয়েছি। আমি কজনকে চিনি এখান থেকে আপনারা বলুন, আমার পক্ষে কি চেনা সম্ভব পার্সোনালি? না, কিন্তু আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে, আপনাদের মাধ্যম দিয়েই কিন্তু আজকে আমরা কানেক্টেড হচ্ছি, আমরা এক জায়গায় আসছি এবং একটা সুতোতে একটা ভ্যালু সৃষ্টি করছি, এবং সেই ভ্যালু নিয়েই কিন্তু আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা এগোচ্ছি, আমরা প্রত্যেকটা ইউনিটে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, এটাকে প্রিপারেশন স্টেজ বলে। সো বেসিক্যালি আপনারা হয়তো জানেন এটা, যে এনি স্টার্ট আপ, আমাদের পশ্চিমবঙ্গের স্টার্ট আপ কনসেপ্টটা ইজ রিয়েলি নেই। আপনারা যেগুলো দেখেন বড় বড় হসপিটাল চেন দেখেন, সেগুলো বড় বড় ব্যবসায়ীদের ব্যাপার, যাদের বহু টাকা আছে, যারা ইনস্ট্যান্ট একটা বড় বড় হসপিটাল করে ফেলতে পারে, রাইট? সো তাদের ইনস্ট্যান্ট এনিথিং যারা করতে পারে। কিন্তু স্টার্ট আপ বলতে হয় যারা প্রথমে একটা বড় আইডিয়াকে সঙ্গে নিয়ে জাস্ট ছোট্ট করে এন্ট্রি করে, তারপর সেই আইডিয়াকে স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করতে করতে বড় হয়, সেটাকে বলে স্টার্ট আপ।
একটা নিচ নিয়ে স্টার্ট করে, তারপর সেই নিচের অ্যাডিশন করতে করতে একটা কমপ্লিট একটা আকার নেয়, সেটাকে বলে স্টার্ট আপ। সেখানে একজনের মাথা থেকে একটা আইডিয়া, সেই আইডিয়াটাকে এক্সিকিউট করতে হয় স্টেপ বাই স্টেপ, সেটাকে বলে স্টার্ট আপ। তো সেই স্টার্ট আপটা আমাদের পশ্চিমবঙ্গে খুব লিমিটেড। আমাদের ছেলেমেয়েরা সত্যি বলছি ভয় পায়। আমার ব্যাচের আমি বহু ছেলে মেয়ে সায়েন্টিস্টকে চিনি, কম করে 1 থেকে 1,500 ছেলে মেয়ে সায়েন্টিস্টকে আমি চিনি, পার্সোনালি চিনি। আই এম দ্য ওয়ান হু ইজ থিঙ্কিং টু ফর্ম এ স্টার্ট আপ ইন বেঙ্গল। এরকম নয় যে আমি একা করছি, হয়তো আরও অনেকে করছেন, কিন্তু আমার চেনা 1 থেকে 1,500 সায়েন্টিস্ট বলুন বা মাস্টার ডিগ্রি ফলোয়ার বলুন, আমি পার্সোনালি যাদেরকে চিনি, একদম পার্সোনালি চিনি, কম করে 1,500 থেকে 2,000 হবে যাদেরকে আমি পার্সোনালি চিনি। আমি অ্যালন থিঙ্কিং এইভাবে। হয়তো অন্যরাও ভাবছেন যাদেরকে আমি চিনি না সেখান থেকেও। সো ইটস এ চ্যালেঞ্জ বেসিক্যালি, এবং সেটা প্রত্যেকের কাছে, যারা যারা ভাবছেন তাদের প্রত্যেকের কাছে চ্যালেঞ্জ। এটাকে বলে স্টার্ট আপ। সো স্টার্ট আপ একটা আইডিয়া থেকে শুরু হয়, সেই আইডিয়াটাকে ভ্যালু সৃষ্টি করে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার নাম হচ্ছে স্টার্ট আপ। অ্যাপেলো একটা বড় চেন, সে আর একটা জায়গায় গিয়ে বড় একটা হসপিটাল রাতারাতি করে ফেললো, দ্যাট ইজ নট স্টার্ট আপ, সেটা হচ্ছে শিল্প। অলরেডি দে আর। টাটা একটা বিশাল বড় শিল্প গোষ্ঠী, স্বাধীনতার আগে থেকে তাদের এক্সিস্টেন্স, তারা একটা জায়গায় এসে কারখানা করলো, সেটা হচ্ছে একটা শিল্প। দে আর অলরেডি, দ্যাটস নট এ স্টার্ট আপ, ইন্ডাস্ট্রি। সো স্টার্ট আপ হচ্ছে ইজ ডিফারেন্ট। তবে স্টার্ট আপটাই কিন্তু আলটিমেটলি একটা ফেজে যাওয়ার পর 5 বছর 10 বছর যাওয়ার পর একটা ইন্ডাস্ট্রি হয়। সো স্টার্ট আপ আর ইন্ডাস্ট্রির মধ্যে লিটল বিট ডিফারেন্স আছে। ছোট্ট একটা আইডিয়া, মানে যে এম্পাওয়ারমেন্টের কথা আমি আগে একদিন বলেছিলাম, যে আপনাদের হয়তো অনেকের অনেক কিছু প্যাশান থাকতে পারে, সেই প্যাশানটাকেও যদি একটা আইডিয়া ঠিক করে আপনি স্টেপ বাই স্টেপ এগোতে থাকেন, সেটাও কিন্তু একটা স্টার্ট আপ বলা যেতে পারে, যদি সেটা স্কেলেবল হয়। মানে স্কেলেবল মানে এই যে আমার যে কনসেপ্ট, এটা স্কেলেবল, রাইট? সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ঘরে ঘরে পৌঁছাতে চাইছি, এটা স্কেলেবল, মানে দেয়ার ইজ অপরচুনিটি টু স্কেল আপ। তাহলে আপনার যে আইডিয়াটা আছে, আপনার যেটা প্যাশান আছে, বা আপনি কিছু একটা করতে চান, সেটাকে যদি স্কেলেবল ফর্মে নিয়ে আসতে পারেন, আর আইডিয়াটাকে এক্সিকিউট করতে পারেন, দ্যাট ইজ স্টার্ট আপ। তো আপনারাও যারা অন্য ফিল্ডে আছেন, যদি ভাবেন যে দিস ইজ ইউর প্যাশান এবং ইউ ক্যান মেক সামথিং, জাস্ট থিঙ্ক লাইক দিস ওয়ে, স্টার্ট স্মল ওয়ে, go move forward, little bit, move forward, extend, grow up. সো এইভাবে আমরা কিন্তু একটা আলাদা কর্মের জায়গা, কর্ম সৃষ্টির জায়গা তৈরি করতে পারি। আমরা শুধু সরকারি চাকরি বেসরকারি চাকরি দিকে না তাকিয়েও ইন্ডিপেন্ডেন্ট কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, এবং সেই করাটাই হবে আমাদের লক্ষ্য, সেটাই হবে আমাদের স্মার্টনেস। তাই আমার মাঝে মাঝে মানে আপনি বলবেন যে আপনি ওই জায়গায় আছেন বলে বলছেন, না, আমি যারা মাস্টার ডিগ্রি পাস করেছে, সায়েন্সের মাস্টার ডিগ্রি পাস করেছে, তারা যখন রাস্তায় 10 বছর বা 15 মানে এসএসসির জন্যে সময়টা নষ্ট করে আর কিছু করে না, তাদের জন্য সত্যি কষ্ট হয়। দে হ্যাভ এ লট অফ পোটেন্সিয়াল টু থিঙ্ক ডিফারেন্টলি, লটস অফ পোটেন্সিয়াল দে হ্যাভ মেরিটস। অনলি কি নেই না কারেজ অ্যান্ড রাস্তাটা, যে রাস্তাটা তারা হাঁটবে সেটা ডিটারমিনেশন করতে পারে না। যেহেতু আমাদের এডুকেশন সিস্টেমে এই জিনিসগুলোকে কখনো প্রকাশ করা হয় না, মানে ইনডিউস করা হয় না, এন্টারপ্রেনারশিপ কখনো ইনডিউস করা হয় না আমাদের সিস্টেমে। আমাদেরকে একটা কোর্স করে দিল, একটা সার্টিফিকেট দিল, দ্যাটস ইট। নতুন নতুন কোর্স চলে গেলো, একটা কোর্স করে দিল, টেকনোলজি শিখলো কি শিখলো না ডাজ নট ম্যাটার, হাজার মানে 80% 90% মার্কস নিয়ে বেরিয়ে এলো, দ্যাটস দ্য ম্যাটার, রাইট? সো এইবার বলুন, যারা বেরিয়ে আসছে তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ চাকরি পাচ্ছে, কারণ আমাদের সেই চাকরির জায়গাটা তো লিমিটেড। সবাই এত জন্য আমরা পড়াশোনা করছি, সবাই কি চাকরি পাবো? এত শিল্প কি আমাদের আছে? আইটি বলুন বা যে কোনো শিল্পই বলুন, এত নেই। আমাদের তৈরি করতে হবে, আমাদের ছোট ছোট শিল্প তৈরি করতে হবে, ছোট ছোট তৈরি করতে হবে। একজন যদি তৈরি করে সে 10 জনকে এমপ্লয় করবে, তাহলে সেটার মধ্যে সামাজিক একটা উৎকর্ষতা পেল, মানে সামাজিক ক্ষেত্রে সেটা একটা ভ্যালু নিয়ে এলো, রাইট? এবং আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা, যারা এগুলো করছে, যারা এই ধরনের প্রচেষ্টা করছে, যারা একজন শুরু করেছে 5 জন 6 জনকে এমপ্লয় করেছে এবং যারা গ্রো করছে, আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। তারা কিন্তু
কম্পিটিটিভ নয় অ্যামাজন ফ্লিপকার্টের সাথে, কিন্তু আমরা কিন্তু সেটা অন্য করি। আমরা সব সময় এদের কথাটা একদম ভাবি না, আমরা সবসময় চলে যাই ট্যাক 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 অ্যামাজন, দে হ্যাভ বিলিয়ন্স 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 ডলার। তাদের ক্ষেত্রে আপনাদের কাছে রিচ করাটা ইজি। আপনি সবাই আমরা অ্যামাজনকে জানি, এ টু জি আমরা সবাইকে জানি। ছোট ছোট আমার আশেপাশে যারা মানে কিছু একটা করছে তাদেরকে আমরা জানিই না। তো আমাদের রেসপন্সিবিলিটি, আমার মতে যদি বলেন, যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আপনাদের ওপিনিয়ন নাও হতে পারে, যে আমরা তাদেরকেও সাপোর্ট করব, তবেই না সে 5 জনকে এমপ্লয় করছে, দে আর কন্ট্রিবিউটিং সোসাইটি। সো আমাদের মাইন্ড প্রসেসটা যদি আমরা এইভাবে উন্নত করি আস্তে আস্তে না, তাহলে দেখবেন আমাদের সমাজটা একটা অন্য জায়গায় যাবে। কিন্তু ঘটনা হচ্ছে এই প্রচেষ্টাটা আমরা করি না, বা এই দিশাটা আমাদের আলোচনার মধ্যে আসে না। তো আমার এই একদিন আমি আসবো প্রতি সপ্তাহে, যেখানে আমরা এম্পাওয়ারমেন্ট, নিউক্লিয়ার হেলথের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলবো, এবং আপনারাও যদি কিছু করতে চান কোশ্চেন করতে পারেন। আমার লিমিটেড জ্ঞান দিয়ে আমি অ্যাটলিস্ট রাস্তাটা দেখাতে পারি। ইন ডিটেলস আমি হয়তো বলতে পারবো না, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ রাস্তাটা আপনাদেরকে দেখাতে পারি, কোশ্চেন করতে পারেন। আমি হ্যাপি হব, কারণ আমি যে জার্নিটা স্টার্ট করেছি সেই জার্নিতে আমাকে প্রতিদিন পড়তে হয়, প্রচুর পড়তে হয়। আমি সবসময় মুখ বুঝে থাকি বলে আমার ছেলে মাঝে মাঝে রেগে যায়, কারণ আমি কিছু না কিছু পড়ি। মানে আমি স্টার্ট আপ নিয়ে পড়ছি, কী করে ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে পৌঁছাবো পড়ছি, তাদের কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো পড়ছি, কিছু না কিছু পড়ছি। লার্নিং ইজ দ্য বেস্ট পলিসি। আমরা প্রতি সময়ে কিছু না কিছু শিখি। আপনারা ভাবছেন যে আমি হট করে সমস্ত কিছু বলে দিলাম, এটা দেখুন আমার একটা এডুকেশন ছিল, আমার একটা পড়াশোনা ছিল। আই নো দ্য ক্লিনিক্যাল ট্রায়ালস এভরিথিং। তাই আমি যখন কোনো একটা ইনফরমেশান ধরুন পাবলিশ হলো, সেটা যখন পড়বো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। সো পড়তে হবে। তাহলে এডুকেশন যখন করেছি তখন আমি পড়াশোনা করেছি, সেইটা আমার ব্রেনের মধ্যে একটুখানি আছে। তো আপনারা যখন কোনো একটা জিনিস কাজ করবেন, যদি একটু একটু করে পড়েন, কিছু না কিছু বই পড়ুন, কিছু বহু ডিরেকশনাল বই আছে, একটু পড়লেন, বা বহু ভালো ভালো ব্লগ, কখনো কখনো স্টার্ট আপের ওপর লেখা হয়, কখনো কখনো কোনো একটা হাউ টু ক্রিয়েট জবের ওপর লেখানো হয়, কিছু কিছু ভালো ভালো বহু ব্লগও পাওয়া যায়, সেগুলোকে পড়তে পারেন। থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, হাউ ইউ উইল বি ডিফারেন্ট দ্যান আদার্স, হাউ ইউ উইল কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সেটা আমরা করতেই পারি। তো এইভাবেই কিন্তু আমাদেরকে, আমরা যদি একটু একটু করে একজন এগিয়ে এলো, করলো কিছুটা, তাকে দেখে আর একজন করলো, এইভাবে কিন্তু আমরা এনরিচ করতে পারি। দেখুন আমাদের যখন রাস্তায় যাবেন দেখবে চায়ের দোকান আছে, মুদিখানার দোকান আছে, সমস্ত কিছু আছে, অনেক কিছু নেই। সেই নেইগুলোকে নিয়ে ভাবুন, যেগুলো নেই সেটাকে কী করে করতে পারেন। দ্যাট ইজ দ্য ইনোভেশন। মানে অথবা যেটা আছে সেটাকে আরও ভালোভাবে কী করে দেওয়া যায়। যেমন আমাদের যে হেলথ কেয়ার সার্ভিসের যে আমি নিচগুলো নিয়েছি, সেগুলো সব আছে, এভরিথিং আছে, কিন্তু আমি কিছু ইনোভেশন নিয়ে আসছি যেটা এখনও ভারতবর্ষে নেই। আগামী দিনে এক বছর কি 2 বছরের মধ্যে যখন আমাদের এই ডেভেলপমেন্ট, এটা তো কন্টিনিউ ডেভেলপমেন্ট, স্টেপ বাই স্টেপ যখন আসবে, যখন কমপ্লিট পিকচারটা দেখবেন হাবের, তখন দেখবেন সেটা ভারতবর্ষে কোনো মডেলে নেই। সিরিয়াসলি বলছি। তো এটা এই যে 5 বছরের আমার একটা প্রোপাগেন্ডা, 5 বছরের যে একটা স্টার্ট আপ প্ল্যানিং, স্টেপ বাই স্টেপ, এটাকে বলা আইডিয়া। আমি যে নিচগুলো নিয়েছি সার্ভিস, সেই সার্ভিসটা সব জায়গাতে আছে, কিন্তু সেই সার্ভিসের মধ্যে আমি ইনোভেশন খুঁজে নিয়ে আসছি, সেটাকে ইমপ্লিমেন্ট করছি। আমি ডিজিটাল টেকনোলজির মাধ্যমে, একটা মনিটরিংয়ের মাধ্যমে, আবার এম্পাওয়ারমেন্টের মাধ্যমে একটা মডেল তৈরি করছি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মডেল। তাহলে আমাদের যেগুলো আছে সেটার মধ্যেও একটা কিভাবে সহজে করা যায়, এটা কি ইনোভেশন আনা যায়, আপনার যেদিকে ফিল্ডে ইন্টারেস্টেড সেটাকে নিয়েও ভাবতে পারেন। মানে আমরা কিভাবে, আমরা সবসময় কি, যেমন ড্রাগ ডিসকভারি, এটা নতুন নতুন ড্রাগ যেগুলো আসে সেগুলো হচ্ছে নিউ ড্রাগ, সেগুলো আমাদের ভারতবর্ষে হাতে গোনা আছে কিনা, কোনো ড্রাগ খুব হাতে গোনা, যেগুলো আছে সবগুলি হচ্ছে ওই জেনারিক, মানে কপি করা, কপি পেস্ট, যেগুলো পেটেন্ট চলে গেছে সেগুলোকে কপি করে তৈরি করে, মানে 10 বছর আগেকার মেডিসিনটাকে আজকে আমরা খাচ্ছি, যেটা কন্টিনিউ চলে আসছে, যেটা একটা ওষুধ। খুব রিয়েল ভ্যালু, মানে এই যে ক্যান্সারের বিভিন্ন ধরনের কার্ট থেরাপি, ইমিউনোথেরাপি, আমাদের ভারতবর্ষে নিউ কিছু আছে কোনো একটা কোম্পানি করেছে? নেই, কারণ আমাদের অরিজিনাল রিসার্চটা হয় না। সেটা হচ্ছে ইনোভেশন। রিসার্চে যখন ইনোভেশন আইডিয়াগুলো আসে, সেগুলো হচ্ছে ইনোভেশন। তো সেইগুলো একটা আলাদা। আবার আমরা কি করি, তাহলে আবার যেটা করা হয় সেটা আমরা জেনারিক করছি। মানে
আমরা পেটেন্ট হয়ে গেছে সেই মডেলটাকে নিয়ে আবার আমরা আমাদের টাকা আছে, ম্যানুফ্যাকচারিং করছি, ডিস্ট্রিবিউশন চেন আছে, সেটাকে ডিস্ট্রিবিউশন করে ব্যবসা করছি, সেটাও একটা মডেল। মানে আমরা বিভিন্ন মডেলে, কিন্তু আমি বলতে চাইছি সব মডেলই অ্যাকসেপ্টেবল, এরকম নয় যে এটা অ্যাকসেপ্টেবল নয় এটা অ্যাকসেপ্টেবল। যে মডেলটা যার ক্ষেত্রে প্রযোজ্য, এক একটা জেনারিক কোম্পানি আজকে বিলিয়ন্স ডলারের মালিক ভারতবর্ষে, রাইট? তার তো জেনারিকই করছে, ইনোভেশন কিছু আনছে না, দেয়ার জেনারিক ইজ ফাইন। এমন কিছু আনতে হবে যেটা ডিমান্ড আছে মার্কেটে। আপনি যেটা ভাবছেন যে এটা আপনি করছেন বা এটা আপনি এক্সপার্ট আছেন, আমি এটাকে ভাববেন এটা স্কেল আপ করতে পারবেন কিনা। যদি স্কেল আপ করতে পারেন তাহলে এর মধ্যে কি ইনোভেশন অ্যাড করা যেতে পারে। যদি দেখেন যেটা ইনোভেশন অ্যাড করা যেতে পারে, দেন স্টার্ট লিটল বিট, মেক এ ব্র্যান্ডিং, গো ফর ব্র্যান্ডিং ফার্স্ট, টক টু ডিফারেন্ট ফ্রেন্ডস ইউর আইডিয়াস, দেখবেন অনেক নতুন নতুন আইডিয়া দেবে। আমাকে আমার একটা বন্ধু যে সায়েন্টিস্ট, একটা লাক্সাই বায়োটেক কোম্পানিতে প্রিন্সিপাল সায়েন্টিস্ট, আমরা একসাথে এমএসসি করেছি, তারপরে সাহা ইনস্টিটিউট থেকে পিএইচডি করেছি, সুমন দত্ত। আমি সবসময় স্বীকার করি, ওর সাথে আমি ডিসকাস করি বিভিন্ন রকম, এটা করছি বন্ধু, এটা কেমন হবে। আমাকে একটা ভালো আইডিয়া দিয়েছিল, যে আইডিয়াটা আমি আগামী দিনে নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ। ওই আইডিয়াটা কিন্তু ওই আমাকে ইনডিউসড করেছে, ওই নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু এমন একটা পথ দেখিয়েছে যে পথটা কিন্তু একটা নতুন ইনোভেশন হয়ে গেছে, এবং আমি স্বীকার করছি। সো দ্যাট ইজ দ্য থিং। অনেক সময় বন্ধুদেরকে আলোচনা করলেন, বন্ধুরাও পথ দেখাবে। অফকোর্স সেই বন্ধু মানে সেরম লেভেলের বন্ধু হতে হবে, অফকোর্স। তো সেই লেভেলের বন্ধুত্বের আবার অনেক লেভেল থাকে, অনেকে ফেক বন্ধু হয়, অনেকে আর্টিফিশিয়াল বন্ধু হয়, অনেকে রিয়েল বন্ধু হয়। ফেসবুকে অনেক ফেক বন্ধু সংখ্যা অনেক বেশি, এটা ট্রু। তো সেটাকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কাদেরকে বলছেন আপনার আইডিয়াটা, সেটাকেও কিন্তু আপনাকে ডিস্টিংগুইশ করতে হবে। তো যাই হোক, তো এইভাবে কিন্তু আমরা স্টার্ট করতে পারি। আমি যখন লিডারশিপ রোল প্লে করছিলাম জেফারসন ইউনিভার্সিটিতে, আমাদের এখানে পোস্ট ডক যখন আমি করছিলাম, পোস্ট ডক অ্যাসোসিয়েশন হয়, এবং পোস্ট ডক অ্যাসোসিয়েশনে আমি প্রেসিডেন্ট ছিলাম। ইলেকশন হয়েছিল কিন্তু, তো আমি প্রেসিডেন্ট হয়েছিলাম ইলেকশন জিতে। তো ঘটনা হচ্ছে যে আমাদের দেশের যে বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জিনিস যেগুলো দেখেন, আমিও দেখে এসেছি, আমিও সেখানেও করে এসেছি, ছোট ছোট ইনভলভমেন্ট করে এসেছি। সো তার মাধ্যম দিয়ে লিডারশিপ গুণ অর্জন করা যায়, দ্যাটস ফাইন। কিন্তু ফাইন জিনিসগুলোকে কিন্তু অর্জন করা যায় না, আমরা সবসময় ডিস্ট্রাকটিভ দিকে যাই। যে কোনো আন্দোলন করি আমরা দেখুন ভেঙে চুরে একদম ম্যাশ করে দিই, ডিস্ট্রাকশন, কোনো সলিউশন তৈরি করি না। কিন্তু আমাদের এখানে আমরা পোস্ট ডক অ্যাসোসিয়েশনে যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, তখন আমি নন ভোটিং মেম্বার ছিলাম গ্র্যাজুয়েট কাউন্সিল মিটিংয়ে, মানে যেখানে বড় বড় ডিরেক্টরগুলো, বিভিন্ন ইউনিটের ডিরেক্টর, বিভিন্ন ইনস্টিটিউটের ডিরেক্টর, যাদেরকে নিয়ে একটা মিটিং করা হতো, তখন আমি কি করতাম, সেখানে নন ভোটিং মেম্বার ছিলাম, শুনতাম, তাদের এক্সপ্রেশন দেখতাম, এবং আমি আমার পোস্ট ডক অ্যাসোসিয়েশনে কি অ্যাক্টিভিটিস করছি সেগুলোকে আমাকে দাঁড়িয়ে বলতে হতো, রিপোর্ট করতে হতো। সো তার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু লিডারশিপ রোল শিখেছি, যে হাউ টু এক্সপ্রেস ইউর ওয়ার্ডস। একটা মিটিং কিভাবে অর্গানাইজ হয়, কি রেসপেক্টে অর্গানাইজ হয়। আমাদের এই যে টিভি চ্যানেলে, আমি কালকে কথাটা লিখতে গিয়ে লিখলাম না, পলিটিক্যাল হয়ে যাবে বলে, কারণ আমি তো পলিটিক্যাল লোক নই। আমি কতগুলো ডিবেট দেখছিলাম, পুরো বাংলায় ডিবেট, পলিটিক্যাল ডিবেট, বিভিন্ন চ্যানেল। এই দেখবেন ফেসবুকে ওই সার্চ করতে করতে কোনো একটা ভিডিও দেখলে দেখবেন তারপরেই দেখবেন এদের মিডিয়াগুলো সব চলে আসে, কি করে এসইও করা আছে ভগবান জানে, ওইগুলোই চলে আসে। তো আমি এখন দেখছিলাম, ইউ ক্যান বিলিভ, মানে আমার যেটা ফেস করলাম, এটা মানে কি বলবো, একটা বাজার, মানে যেমন একটা গম একটা বাজারে গেলে হয়, যেমন সব কিছু, সবাই কথা বলছে, সবাই ব্যস্ত, সবাই মানে সবাই কাজ করছে, রাইট? তো একটা ডিসকাশন রুম, একটা মিটিং রুম, একটা কনস্ট্রাকটিভ একটা ডিবেট রুম, ইট ইজ নট এ ডিবেট রুম, মানে ইজ টোটালি ইরিটেটিং। এবং যেটা সম্পূর্ণ এই যে পলিটিক্যাল ডিবেটগুলো হয়, যে পলিটিক্যাল কোনো হাতা মুন্ডু কিছু থাকে না, কেউ বলে না তাদের গোল কি, কেউ বলে না তারা কি করেছে, কেউ বলে না তাদের ফিউচার প্ল্যানিং কি, কেউ বলে না যে এই স্ট্র্যাটেজিক পাথওয়েটা নিচ্ছি, কেউ বলে না যে এইখানে ট্রান্সপারেন্সি রাখা হয়েছে, কেউ বলে না যে এই জায়গায় এটা আছে আপনারা দেখুন, ট্রান্সপারেন্সিটা দেখুন, কেউ কোনো এভিডেন্স দেয় না, ঝগড়া করে যায়। দ্যাট ইজ নট এ মিটিং। তো ঘটনা হচ্ছে যে, কিন্তু এইগুলো আমরা সবাই শুনি, উই আর ইউজড। তো আমাদের ক্ষেত্রে আমরা যখন
অন্যরকম ভাববো, আমাদের অন্যরকম হতে হবে, রাইট? দ্যাট ইজ দ্য ব্র্যান্ডিং। আমি কিন্তু এগুলো শুনিই না, দেখিই না, অনেক লোক দেখে না, বাইপাস করে দেয়। এগুলো অন্য জিনিস, এর মধ্যে কোনো শেখারও থাকে না। একজন রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে। দে আর লিডার্স। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভোট পেয়ে সে লিডার্স হয়, বাট সেই লিডার্সটা কিন্তু লিডার্সই হয়, লিডার হয়ে যায় অটোমেটিক্যালি, কিন্তু হোয়াট উই আর এক্সপেক্টিং ফ্রম দেম সেটা সে কোনোদিন ফিল করতে পারে না, সেই জন্য সে অ্যাক্টও করতে পারে না। তো আমাদের অনেক লিমিটেশন আছে এই সিস্টেমে। তো ঘটনা হচ্ছে, সেই জন্য আমার মনে হয়, আমি লিখতে গিয়ে লিখিনি যে আমাদের পলিটিক্যাল স্কুল করা উচিত। যারা পলিটিক্স করবে, এটাও তো একটা প্রফেশন, রাইট? না, পাবলিক সার্ভিস একটা প্রফেশন, রাইট? মাইনে আছে তাদের, ভাতা বলা হয়। পলিটিক্যাল স্কুল করা উচিত, এবং স্কুলে একটা কোর্স করা উচিত যে হাউ টু অ্যাক্ট, হাউ টু বিহেভ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, ডিটেলস, রাইট? কনস্টিটিউশন সম্বন্ধে জানো, হিউম্যান রাইটস সম্বন্ধে জানো, একটা মডিউল করা উচিত, যাতে করে যখন সে বলবে অ্যাটলিস্ট সে বিহেভ করতে পারবে, অ্যাজ এ গুড রিপ্রেজেন্টেটিভ হবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতা অর্জন করবে। আমরা যেমন একটা কোর্স করি, বিএ, এমএ, হিস্ট্রিতে এমএ, বা সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট, বায়োলজিতে মাস্টার ডিগ্রি, উই হ্যাভ সাম নলেজ অন বায়োলজি দেন, রাইট? আমার মনে হয় যে এই পলিটিক্যাল স্কুল, মানে ইউনিভার্সিটিতে পলিটিক্সের উপরও একটা কোর্স করা উচিত, ব্যাচেলার্স কোর্স, মাস্টার ডিগ্রি কোর্স। তাহলে অ্যাটলিস্ট উই নো বেসিক্যালি ডিটেলস। What is the responsibility to the society? What is the public dealings? What is the how to talk in public? What will be the agenda? একটা মিটিংয়ের হোয়াট ইজ দ্য এজেন্ডা? আমি যখন বক্তৃতা দিচ্ছি, আমার একটা এজেন্ডা আছে। আজকে আমি বক্তৃতা দিচ্ছি কিসের এজেন্ডা? আপনাদের এম্পাওয়ারমেন্ট এজেন্ডা। তাহলে আমি যে এই যে কথাগুলো, পলিটিক্যাল এই কথাগুলো বলছি, রেসপেক্টে কি বোঝাচ্ছি? না, যে আমাদের কথা বলা, আমাদের যখন কর্মক্ষেত্রে হোক বা যে কোনো, সেখানে হাউ উইল স্পিক, রাইট, উইথ এজেন্ডা, উইথ ডিটেলস অন দ্যাট, সেটাও কিন্তু আমি আপনার বলছি। সো এই যে প্ল্যাটফর্মটা করছি আমি, এই যে একদিন আমি আসবো সপ্তাহে বলেছি, যেখানে আমি এম্পাওয়ারমেন্টের কথা বলবো, সেখানে কিন্তু আমরা এই যে নন রিলেভেন্ট, এরকম নয় যে আমি আমার ডিটেলস আমি কিন্তু বলেছি যে আমাদের এন্টারপ্রিনারশিপ এই প্রোগ্রাম। তারপর আমি যেটা স্টার্ট করেছি যে আপনার যে প্যাশান, সেই প্যাশানটাকেও আপনি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে তৈরি করতে পারেন, রাইট? এবং পার্সোনাল ব্র্যান্ডিং করতে গেলে আপনাকে একটা লিডার হতে হবে, এক্সপ্রেশন, আপনার ফেস ভ্যালু তৈরি করতে হবে। তো সেইটা কিন্তু বলছি আমি, সেই জন্যই এখানে উদাহরণ টানছি যে আমি একটা দেখলাম এখানে, এবং সেইখানে দেখলাম যে দে ডোন্ট নো হাউ টু স্পিক পাবলিক, বাট দে আর লিডার্স। সো আমাদের দেয়ার ইজ এ, মানে কি বলবো, একটা জায়গার অভাব আছে, এডুকেশনের অভাব আছে, ম্যাচুরিটির অভাব আছে। আমাদের পাবলিকদের যেমন অভাব আছে, আমরা উই হেয়ার দ্যাট, তেমনি তাদেরও অভাব আছে। তো ঘটনা হচ্ছে, এগুলো তো আর একদিনে যাবে না, এগুলো সময়ের রেসপেক্টে যাবে। আগামী দিনে যখন স্বপ্নের ভারতবর্ষ তৈরি হবে, যখন স্বপ্নের আপনাদের নেতা আসবে, নেতা তো জন্ম নেয় আস্তে 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 আস্তে, তখন হয়তো হবে, কবে হবে আমরা জানি না। তো আমাদের এই যে ডিটেলস, এমন একটা জায়গা আমি টিভি চ্যানেল দেখলাম না যেখানে একটা কনস্ট্রাকটিভ ডিবেট হয়, ডিবেটের দুটো মত হয়, পজিটিভ নেগেটিভ, যুক্তি তর্ক, এগুলো থাকে। তো সেইগুলোর মাধ্যমে এভিডেন্স বেস যুক্তি তর্ক থাকে, যেগুলো এভিডেন্স আছে। তো যাই হোক, আমি এটাই এই কারণে বলতে চাইছি, পার্সোনাল ব্র্যান্ডিং আমাদের প্রয়োজন, প্রত্যেকের পার্সোনাল ব্র্যান্ডিং, যেটা আমাদের ফেস ভ্যালু হবে। সেই ব্র্যান্ডিংটা কিন্তু আপনি যদি কোনো কিছু একটা ভাবেন, সেটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, মানে একটা ভ্যালু সৃষ্টি করছেন আপনি, ইউ হ্যাভ এ এথিক্স আছে আপনার। এগুলো হচ্ছে লং টার্ম গোল। আপনি 500 বস্তা আলু কিনে রাখলেন, 200 টাকা বস্তা, 500 বস্তা আলু বিক্রি করলেন 1000 টাকা বস্তা, ফাটকা রোজগার করতে পারে একদিনে, সেগুলো ফাটকা। যদি একটা ভ্যালু বেস তৈরি করেন, এথিক্স তৈরি করেন, করে একটা শিল্প তৈরি করতে যান, তখন সেটা কিন্তু আপনার ভ্যালুটার উপর বেস করে লং রান করবে, লং রান। কিন্তু সেই ভ্যালুটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো সেইগুলো কিন্তু আমাদের ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে কোনো কিছু শেখানো হয় না। আমি এই যে টোটাল গল্পটা বললাম, যে আমাদের এই যে ল্যাকিংটা, আমাদের যে হাজার হাজার ছেলে মেয়ে, আমি কাউকে কিন্তু বলছি না যে দে আর, মানে তাদের এডুকেশনের অভাব আছে, দে আর মেরিটোরিয়াস। যারা মাস্টার ডিগ্রি পাস করে বেরোচ্ছে, দে হ্যাভ এ লট অফ পোটেন্সিয়াল, বাট দে ডোন্ট নো হুইচ ডিরেকশন দে উইল গো, অ্যান্ড দে উইল সেলফ এমপ্লয়েড, দে উইল ক্রিয়েট জবস। এটা কিন্তু আমাদের কোনো জায়গায় নেই। তো
তো যাই হোক, সেই জায়গাটা কিন্তু আগামী দিনে আমাদের যারা এডুকেশন মিনিস্টার আছেন বা যারা ইউনিভার্সিটি চালান তাদেরকে ভাবতে হবে। এখন তারা কতটা ভাববেন, তারা কতটা ইমপ্লিমেন্ট করবেন, সেটা তো আমরা দেখেছি, আজ পর্যন্ত কোথাও ইমপ্লিমেন্ট হয়নি। তো দেয়ার ইজ এ ল্যাক। আমরা সবসময় যদি মাস্টার ডিগ্রি পাস করে একটা এসএসসি পরীক্ষা বা একটা গভর্নমেন্ট চাকরির দিকে তাকিয়ে থাকি, তাহলে আমরা কিচ্ছু দিচ্ছি না সোসাইটিকে। অবশ্যই সেই চাকরিগুলো করব, সেগুলো কন্ট্রিবিউশন, গভর্নমেন্ট সার্ভিস, পাবলিক সার্ভিস, সেগুলোও কিন্তু অনেক কন্ট্রিবিউশন, সেগুলো তো আছে। আমি বলতে চাইছি সেটা তো খুব কম সংখ্যক মানুষই অ্যাভেল করতে পারে, রাইট, রিচ করতে পারে। তাহলে বাদ বাকি যারা পাস করে বেরোচ্ছে তারা কী করবে? সো তাদেরকেও ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং ভাবতে হবে, হাউ টু মেক দেম ক্রিয়েট সামথিং। আমাদের ভারতবর্ষে স্টার্ট আপের সংখ্যা খুব কম। এখন স্টার্ট আপের একটা জায়গা আসছে এবং সে পশ্চিমবঙ্গ থেকে খুব কম, এইটুকু আমি বলতে পারি। যদি স্টার্ট আপ ইন্ডিয়াতে যান, যে সমস্ত কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে যেখানে স্টার্ট আপ ইন্ডিয়াতে রেজিস্টার করা আছে, সব সাউথ ওয়েস্ট ওই দিককার ছেলেমেয়েরা করছে, সব ওই দিককার ছেলেমেয়ে। আমাদের যদি পশ্চিমবঙ্গ তাকান, তাহলে আমাদের কিন্তু এখনও সেই স্টার্ট আপ কনসেপ্টের অরিজিনাল স্টার্ট আপ একটা মিল হচ্ছে, দ্যাট ইজ, আমি সেগুলো বলছি না যে স্কেলাবেল, একটা মিল ইজ নট এ স্কেলাবেল, এটা একটা যা শিল্প, ওকে। ছোট্ট জিনিস থেকে স্টার্ট করে সেটা আস্তে 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 বড় মহিরূপ ধারণ করা, সেটাকে বলে আমি স্টার্ট আপ। সেটাই পরে একদিন ইন্ডাস্ট্রি হয়। যার অনেক টাকা আছে সে তো একটা মিল করতেই পারে, কারখানা করতেই পারে, রাইট। কিন্তু এই যে আমাদের মতো ছেলে মেয়েরা যারা চেষ্টা করবে, তাদেরকে একটা স্টার্ট আপ ফরমেশনের দিকে এগোতে হবে। ছোট্ট একটা আইডিয়া নিয়ে সেই আইডিয়াটাকে ধীরে 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 ভ্যালু সৃষ্টি করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এক্সিকিউট করতে হবে এবং সেটাকে বড় করতে হবে, চেরিশ করতে হবে। বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং সেই চ্যালেঞ্জের সম্মুখীন নিতে গেলে তাকে প্রতিদিন লার্নিং করতে হবে, কখনো কখনো ব্যর্থও হতে হবে, তবেই আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাবো। অনেক কথা বললাম আজকে, তো এটুকুনি আমি বলতে পারি যে নিউক্লিয়ার হেলথ হাবের আমাদের যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরে যে আমরা যেভাবে এগোচ্ছি, আমরা যে প্রচেষ্টা শুরু করেছি, আপনারা প্লিজ আমাদের ওই স্যাটারডে যে গুগল মিটগুলো হবে, আপনাদের কারো যদি ইন্টারেস্ট থাকে বা আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিত কারো যদি ইন্টারেস্ট হয়, গুগল মিটের লিঙ্কটা ক্লিক করে পাঠিয়ে দেবেন, কপি পেস্ট করে পাঠিয়ে দেবেন। ওই দিন যে কেউ জয়েন করতে পারেন, যে কেউ যখন খুশি জয়েন করতে পারেন, আমাকে টাইম দেওয়া থাকে সেই টাইমে, সেই দিন আমরা একদম ডিটেলস আলোচনা করি আর কি বেসিক্যালি। সো সেখান থেকে আপনারা ডিসিশন নিতে পারেন যে নিউক্লিয়ার হেলথ হাব আপনাদের সেই জায়গাটা দিচ্ছে কি দিচ্ছে না। আমি এটুকুনি বলতে পারি যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা পাবেন, সেইটাই আমার মডেল, সেইটাই কিন্তু আমার মডেল। তো সেই কারণেই কিন্তু আমি আসছি, তা আমি কিন্তু 5,000 ছেলে মেয়েকে নতুনভাবে নতুন দিশা দেখানোর মডেল তৈরি করেছি। এখন এই 5,000 ছেলে মেয়েদের মধ্যে আপনিও একজন হতে পারেন। 5 বছর পর আপনি দেখবেন যে আমি 5,000 ছেলে মেয়ের মডেল তৈরি করেছি। আজকে আমার কাছে 100 জন ছেলে মেয়ে আজকে এসেছে, মায়েরা এসেছে। 5 বছর পর দেখবেন আমি 5,000-এ পৌঁছেছি, যে কথাটা আজকে বললাম, সেই 5,000-এ আপনিও একজন হতে পারেন, যদি আপনি প্যাশনেট হন, যদি আপনার ভ্যালু বেস একটা মেন্টালিটি থাকে এবং ইউ হ্যাভ টু ডু সামথিং, নিজেকে আবিষ্কার করতে চান, সমাজকে কিছু কন্ট্রিবিউট করতে চান এবং নিজেকেও পায়ে দাঁড়াতে চান। এই মাইন্ডসেট যদি থাকে, তাহলে নিউক্লিয়ার হেলথের সাথে আসুন। উই উইল ক্রিয়েট দ্য পাথওয়ে ফর ইউ, সেইটাই আমার মডেল। তো যাই হোক, আমাকে অনেক দূর এই মডেলটাকে নিয়ে যেতে হবে। আজকে আমি 100 জন ছেলে মেয়ে মায়েদের কনফিডেন্স পেয়েছি, আমার সাথে আসছে, নিউক্লিয়ার হেলথ হাবের সাথে আসছে। আগামী দিনে আমার লক্ষ্য 5 বছরে 5,000, এবং সেটাই হবে আমার এই নিউক্লিয়ার হেলথ হাবের মাহাত্ম্য বা এটার সাকসেস। তো সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে, আমাকে অনেক চড়াই উতরাই পার হতে হবে, অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে, এভরিথিং। কিন্তু আই এম ওয়েল প্রিপেয়ার্ড, স্টেপ বাই স্টেপ। আই এম নট এ গ্রিডি ম্যান, আই এম ভ্যালু তৈরি করে ধাপে ধাপে আমি সেই জায়গায় পৌঁছাতে চাইছি এবং আপনাদের সাহায্য চাইছি। আপনারা নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেগুলো করি, সেগুলো দেখুন, সেগুলোকে একটু শেয়ার করুন, নিজে পড়ুন, নিজে শুনুন, দেখুন না এটার মধ্যে দিয়ে একটা ইনফরমেশান, আমি যে কথাটা বললাম, আমরা প্রতিদিন কিছু না কিছু জানতে হয়, পড়তে হয়, তবেই কিন্তু আপনার মধ্যে সেই ম্যাচুরিটিটা আসে, সেই এনগেজমেন্ট পাওয়ারটা আসে, সেই নিয়ে ডিবেট করার সাহসও আসে। তো যাই হোক, অনেক কথা বললাম অনেকক্ষণ ধরে। আমি একবার দেখে নিই, আপনারা অনেকে এখানে কমেন্ট করেছেন, তার জন্যে ধন্যবাদ। গৌরী রায় থ্যাংক ইউ, বিভাস বারুই থ্যাংক ইউ, শাহিদুল ইসলাম থ্যাংক ইউ, কোহিনুর চক্রবর্তী, দেবযানী সরকার থ্যাংক ইউ, নয়নতারা ঘটক ধন্যবাদ,
কোহিনূর চক্রবর্তী, থ্যাংক ইউ। রঞ্জিত দাস, রঞ্জিত দাস আমাদের সাথে আসছে, আমাদের হেলথ হাব এন্টারপ্রিনারশিপে জয়েন করছে, এবং আমরা কালেকটিভলি একটা জায়গা তৈরি করছি। রঞ্জিত দাস আমাদের উপর আস্থা রেখেছে, থ্যাংক ইউ রঞ্জিত, বিকজ এই ভিশনারিজ আইডিয়াটা ইউ হ্যাভ টু ফিল ফার্স্ট, রাইট? দেন ইউ উইল বি মোটিভেটেড অ্যান্ড ইউ উইল, মানে উইথ রেসপেক্ট। আমরা যেমন দেখবেন একটা একটা প্রচুর অ্যাড নিশ্চয়ই আপনারা দেখেন যে কোনো একটা কিছু ফ্র্যাঞ্চাইজি চাই, ফ্র্যাঞ্চাইজি চাই মানে আপনাকে সব করতে হবে, 2 লাখ টাকা তাদেরকে দিতে হবে, তারা কতগুলো খাতাপত্র বইপত্র পাঠিয়ে দেবে, ম্যানুয়াল পাঠিয়ে দেবে। আমি আপনাদের জিরো ইনভেস্টমেন্ট, কোনো টাকা কথা কখনো বলেছি যে আমাকে 10,000 টাকা দিতে হবে তবে এন্টারপ্রিনারশিপ জার্নিতে আমাদের অ্যাসোসিয়েট হতে পারবে না। আমি একটু সময় চেয়েছি আপনাদের, এবং রাস্তা দেখাচ্ছি, রেভিনিউ মডেল দেখাচ্ছি, আর কিছু চাইনি। আমি কিন্তু প্রথম থেকে আমি বলছি, আপনারা দেখবেন, আপনারা তো দেখে ফ্র্যাঞ্চাইজি, যেখানেই যদি ফ্র্যাঞ্চাইজি নিতে যাবেন দেখবেন আগে টাকার কথা বলবে, এত টাকা দিতে হবে, টাকা ছাড়া কোনো গল্প নেই। কিন্তু আমি যে এই যে 5,000-এর কথা বলেছি, কোনো দিন বলেছি যে আমাকে একটা পয়সা দিতে হবে? জিরো ইনভেস্টমেন্ট বলেছি। হ্যাঁ, যেটা চেয়েছি আপনার সময়, আপনার ডেডিকেশন, আপনার প্যাশন, যেটা আপনি আপনার ইমারত তৈরি করবেন, আমাদের সেটাই মডেল। অনেক কিছু জানছি। রাহুল সরকার, যোগা টিচার, এই বিষয়টা নিয়ে এগোতে চাই, আপনি এই বিষয়ে কিছু যদি হেল্প করেন। অবশ্যই, আমি তো বলেছি যে আমাদের এই প্রোগ্রামটা আমরা এন্টারপ্রিনারশিপ প্রোগ্রাম হিসাবে রাখবো, যেখানে নিউক্লিয়ার হেলথের এন্টারপ্রিনারশিপ প্রোগ্রাম আমরা আলোচনা করব, অ্যালং উইথ আপনাদের বিভিন্ন ধরনের কথা যেগুলো শুনবো আমি, এবং আমার যে অর্জিত জ্ঞান সেটা লিমিটেড জ্ঞান হতে পারে, হয়তো আমিও কিছুটা আপনাকে মানে কি বলবো, কিছুটা লিমিটেড সাজেশান দিয়ে সাহায্য করতে পারি, এটুকুন আমি বলতে পারি। কিন্তু করতে আপনাকে হবে, প্যাশন আপনাকে, রাস্তা আপনাকে খুঁজতে হবে। আমি আপনাকে হয়তো কিছু রাস্তা দেখালাম, সেই রাস্তায় কিন্তু আপনাকে হাঁটতে হবে, তারপর আপনাকে সেই রাস্তা নিয়ে এগোতে হবে, সেটা আপনার, সম্পূর্ণ আপনার। তো আপনি যোগা টিচার, যোগা একটা দেখেছেন যে আমাদের বাবা রামদেব দ্য 60 চ্যানেলে যোগা বিশালভাবে একটা জায়গা, একটা নাম করে ফেলেছেন। তারপরে তিনি পতঞ্জলি করলেন, 10,000 কোটি টাকা ভ্যালুয়েশন হয়ে গেল, রাইট? তাহলে উনি যোগা টিচার হয়ে এলেন প্রথমে, রামদেব, বাবা রামদেব চ্যানেলে একটা চ্যানেল করলেন, চ্যানেল দিয়ে সারা ভারতবর্ষের মানুষের মন জয় করলেন। দ্যাট ইজ দ্য ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং করার পর উনি জিনিসপত্র বেচতে শুরু করলেন আয়ুর্বেদিকের মোড়কে। দ্যাট ইজ হিজ স্ট্র্যাটেজিক প্ল্যান, এবং সেটা মার্কেট আছে। আপনারা সবাই সে জানেন যে আমাদের আয়ুর্বেদিকটা আমাদের আজও একটা ভেতরে ভেতরে একটা সেটার প্রতি একটা ইয়ে থাকে আর কি, দুর্বলতা আছে। তাহলে সেই আয়ুর্বেদিক, আমি আয়ুর্বেদিক খারাপ কি ভালো সেটা বলছি না, এটাও একটা শিল্প, আমাদের অ্যাপ্রুভড শিল্প, অথবা এটাও একটা শিল্প। তো আয়ুর্বেদিক শিল্পে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করলেন, এবং সেখানে এখন 10,000 কোটি টাকারও উপর সেই কোম্পানির ভ্যালুয়েশন। তাহলে আপনি যেটা করবেন, আপনাকেও একটা ব্র্যান্ড করতে হবে। রাহুল সরকার, আপনাকে বলছি, আপনি যে যোগা টিচার, আপনি একটা ব্র্যান্ড করুন। আপনি নিশ্চয়ই আজকে দেখছেন যে এই সোশ্যাল মিডিয়া সো ইজি, কোনো খরচ করার দরকার নেই। আপনি একটা পেজ করুন, যেখানে আপনি যোগা শুরু করুন, মানুষের মধ্যে শেয়ার করুন, বিভিন্ন রকম যোগা নিয়ে ডিসকাশন করুন, তাদের হেলথ বেনিফিট নিয়ে যোগাসন করুন। আমরা যোগা তো করি, যোগার তো একটা হেলথ বেনিফিট আছে, এরকম নয়তো হেলথ বেনিফিট নেই। আমাদের যে এনি মুভমেন্ট ইজ হেলদি, এনি মুভমেন্ট ইজ হেলদি। তো যোগার যে মুভমেন্ট সেটাও তো হেলদি, রাইট? সেগুলোকে নিয়ে আসুন, একটা ব্র্যান্ডিং করুন, তারপর আপনি আস্তে আস্তে নেক্সট পেজে ভাববেন। আগে একটা ব্র্যান্ডিং সৃষ্টি করুন, আপনাকে লোকে চিনুক, আপনাকে লোকে জানুক, দ্যাট ইজ দ্য ব্র্যান্ডিং। তারপর আপনি নেক্সট পেজের কথা ভাববেন। এটা করতে করতেই দেখবেন আপনার সামনে রাস্তা খুলে গেছে, আপনি এইটুকুনি রাস্তায় ফার্স্টে হাঁটুন। রঞ্জিত দাস, দারুণ বললেন রাজনীতি বিষয়ে। আমি কিন্তু কোনো রাজনীতিককে ছোট করতে চাইনি। আমি যেটা বললাম যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, দেয়ার ইজ এ সো মেনি লিমিটেশন আর দেয়ার, উই নিড টু ওভারকাম দ্যাট। এবং রাজনীতিকরা সেটা শিখবেন, জানবেন, করবেন, তারা তাদের দায়িত্বটা করবেন, এটা তাদের প্রফেশন, এই আশাটা রাখতে পারি।
সবাইকার মেসেজগুলো জাস্ট দেখলাম। ঠিক আছে, তাহলে আমি একটা লিঙ্ক দেবো প্রতি শনিবার, যেদিন আমরা মিটিং করি। আপনারা নিজেরা আসতে পারেন, অথবা আপনাদের কেউ যদি থাকে কানেক্টেড করতে পারেন। আমরা কিন্তু বেসিক্যালি মায়েদের জন্য বলছি, অনেক মায়েদের মেয়েদের জন্য বলছি, যে বিভিন্ন টাউন, বিভিন্ন কলকাতা শহর থেকে শুরু করে যে কোনো শহরতলি, যে কোনো ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে ইউনিভার্সিটি আছে, যে সমস্ত জায়গায় ভালো মানে ফিল্ড ভালো আছে, ডিমান্ড বেশি আছে, সেই জায়গাগুলোকেই আমরা ফোকাস করছি ইনিশিয়ালি। এবং সেখানে আমরা অ্যাটলিস্ট 500 to 1000 কিচেন আমরা যখন অ্যাপের মধ্যে নিয়ে আসবো, তাদেরকে এনলিস্টেড করব। তো আমরা সেই ট্রেনিং দেব, আমরা কিভাবে সমস্ত কিছু হবে ডিসকাস করব, সব কিছু করব। তো আপনারা কিন্তু আমাদের সাথে কানেক্ট করতে পারেন। তো আমরা বিভিন্ন দিকে কিন্তু আমরা এই রাস্তাটা এগোচ্ছি স্টেপ বাই স্টেপ। তো যাই হোক, আজকের আলোচনা এই অবধি। আপনাদের কাছে এলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। নতুন বছরে ভ্যাকসিন আসছে বলে একদম কি বলবো, রেগলেস হয়ে যাবেন না। কারণ অনেক লিমিটেশন এখনও আছে, যে লিমিটেশনগুলো সাধারণ মানুষ এখনও বোঝে না, বুঝবেও না। সেই লিমিটেশনগুলো বলতে গেলে বলবে আপনি অ্যান্টি ভ্যাকসিন কথা বলছেন। অনেক লিমিটেশন স্টিল দেয়ার ইজ এ ভেরি লিমিটেশন, মানে অনেক লিমিটেশন আছে। আমরা এখনও জানি না একটা ভ্যাকসিন নিচ্ছি সেটা কতদিন আমাদের শরীরে থাকবে, আবার কবে নিতে হবে সেটাও আমাদের জানি না। এই যে কোভ্যাক্সিন এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছে, খুব ভালো কথা, খুব ভালো কথা, ওয়েলকাম। কোভ্যাক্সিন নভেম্বর থেকে ট্রায়াল 3-তে গেছে, ডিসেম্বর হয়েছে। এই অল্প সময়ের মধ্যে কি এফিকেসি দেখাচ্ছে! এই সময়টা এত কম। ইনফেকশান একটা দুটো ডোজ 1 মাসের ডিফারেন্সে, সেটা আমাদের শরীরে ইমিউনিটি তৈরি করতে একটা টাইম লাগে। উই নিড টাইম। তারপর সেটা ইনফেকশান হবে, মানে বাজারে থাকবেন, ওপেনলি থাকবেন, ইনফেক্টেড হবেন, তারপর তো আপনি ইনফেক্টেড হয়েছেন কিনা কাউন্ট হবে। সো দেয়ার ইজ এ লট অফ কোশ্চেন, যে কোশ্চেনগুলো উই ক্যান আন্ডারস্ট্যান্ড, সাধারণ মানুষ কখনো ভাববে না। সো দেয়ার আর এ লট অফ লিমিটেশন স্টিল দেয়ার। সেই জন্য দেখবেন যে কমপ্লিকেটেড যে মেসেজ যে তাদের ডিরেক্টররা দিয়েছে, যদি দেখেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন এই মেসেজগুলো ডিস্ট্রিবিউট করছিল, ইংলিশে বলছিল, তখন সেই মেসেজগুলো বা যেটা বেরিয়েছে সেটা যদি পড়েন, সেগুলো তো আপনারা পড়েন না, স্টিল ইট উইল বি ইন ক্লিনিক্যাল ট্রায়াল, এরকম একটা অপশান আছে। সেকেন্ড অপশান হিসাবে এটাকে রাখা হচ্ছে। এই ধরনের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এবং যেই ল্যাঙ্গুয়েজগুলো খুবই আনসাইন্টিফিক। তো বাট স্টিল, মানে আমি বলতে চাইছি যে ফেজ 1 ফেজ 2-তে তারা সেফটি দেখিয়েছে, এফিকেসি দেখিয়েছে, ইমিউনোজেনিসিটি দেখিয়েছে। তাই এফিকেসিটাও নতুন ডেটা তারা সাবমিট করছে রিসেন্টলি। কিন্তু আমি যে কথাটা বললাম সেটার সুদূর প্রসারীটা জিনিসটা ভাবুন, যে নভেম্বর মাস থেকে একটা ট্রায়াল শুরু হলো, 2টো ডোজ দেওয়া হবে 1 মাসের ডিফারেন্সে, ডিসেম্বর হলো। সেই ডিসেম্বরে যতজনকে ডোজ দেওয়া হলো, সেই তারপর তারা কতজন সংক্রমিত হলো এই 1 মাসের মধ্যে। এর যদি 4 মাসের 5 মাসের মধ্যে হতো, তাহলে সংক্রমণের সংখ্যা হতো, যারা ভ্যাকসিন নিয়েছে তাদের আরও বেশি হতে পারতো, তাহলে এফিকেসিটা কমতো। তো ঘটনা হচ্ছে এভরিথিং ম্যাটার্স। তো যেগুলোকে আমাদের সায়েন্সে কনসিডার করতে হয়, কিন্তু রাইট নাও এমন একটা ক্রাইসিস যে আমাদের অনেক কিছু ম্যাটার, যেগুলোকে আমাদের কম্প্রোমাইজও করতে হচ্ছে। ঠিক আছে, বাট সেফটি ইজ দেয়ার। সো সেফটি অলরেডি ডিটারমাইন্ড, সো দ্যাটস ফাইন। দ্যাটস ওয়াই এটা ক্লিনিক্যাল ট্রায়ালের আন্ডারেই কিন্তু এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে। সেটা লেখা আছে, ইট উইল বি লাইক সেকেন্ড, এক জায়গায় বলা আছে যে সেকেন্ড অপশান হিসাবে, আদার অপশান হিসাবে ক্লিনিক্যাল ট্রায়াল অনগোয়িং। So there are lots of limitations are there everywhere, but সেই জন্যই আপনাদের সাবধানতা কিন্তু বজায় রাখতে হবে। স্টিল ইউ হ্যাভ টু কন্টিনিউ, মানে বেসিক্যালি আপনাকে সবাইকে সাবধান হয়েই চলতে হবে। নর্মাল প্রিভেন্টিভ মেজার কিন্তু নিতে হবে। আবার সায়েন্সের প্রতি বিশ্বাস রাখতে হবে। উইথ টাইম দেখবেন যে আরও 2-3 মাস পর হয়তো তারা আবার নতুন এই ট্রায়ালটা তো অনগোয়িং কন্টিনিউ হয়, আমি যে কথাটা বারবার বলেছি, তখন আরও অনেক ডেটা অ্যাড হবে। তখন হয়তো দেখা যাবে যে অনেকটা মোর কনফিডেন্ট পাওয়া যাবে। কনফিডেন্স যেটা বলতে চাইছি, যে এফিকেসিটার কনফিডেন্স তো রাইট নাও একটু টলমলো স্টেজে আছে। কারণ আমি যে বললাম যে এই টাইমটা আপনারা বলুন না, এই টাইমটা তো নভেম্বরে যদি স্টার্ট হয় ডিসেম্বর, এর মধ্যে এফিকেসি মেজার 2000-2500 পেশেন্টের ক্ষেত্রে ইজ রিয়েলি হার্ড জব। তারা কজন ইনফেক্টেড হয়েছে, হয়তো আধেক দিন বাড়ি থেকে বেরোয়নি, তারা ইনফেক্টেড হয়েছে, সেই নাম্বারটা কম। তো একটু টাইম পেলে এই যে টোটাল নাম্বারটা যখন তা আলটিমেটলি হবে, তাদের মধ্যে কতজন ইনফেক্টেড হয়েছে, তখন কিন্তু সেই রিয়েল কাউন্টটা আসবে। তো ওই জন্যে রাইট নাও, সেই জন্যই এটাকে বলছে এমার্জেন্সি ইউজ হিসেবে অ্যাপ্রুভাল। ইজ নট এ কমপ্লিট অ্যাপ্রুভাল, বাট খুবই কিন্তু এটাকে আমাদের প্রয়োজন।
এই মুহূর্তে প্রয়োজন, যেহেতু সেফটি অলরেডি টায়ালস করা হয়ে গেছে, সেফটি ইজ দেয়ার, রাইট? সো সেই কারণেই কিন্তু এই এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালের কথা। কোনো ভ্যাকসিন কিন্তু আজকে কমপ্লিট অ্যাপ্রুভাল পায়নি, কারণ ট্রায়াল ইজ স্টিল অনগোয়িং। তো আমরা সবাই নেবো, আমিও যেমন ওয়েট করে আছি নেব। তো এরকম নয় যে এটা বিশাল রিস্কি, বিকজ সেফটি ডেটা ইজ দেয়ার। সো আমরা এফিকেসিটা আমরা ভবিষ্যতে যখন আরও ডেটা অন হবে, এটা অনগোয়িং ট্রায়াল, তখন হয়তো এফিকেসিটা অল্টার্ড হতে পারে লিটল বিট। কেউ যখন আজকে 90% বলছে সেটা 80% হতে পারে, কেউ 70% বলছে সেটা 60% হতে পারে, রাইট? মানে আমি বলতে চাইছি যারা 70% বলছে, মানে 10 জন দিলে 7 জন প্রোটেক্টেড হবে, 3 জনের ইনফেক্টেড হতে পারে, রাইট? দ্যাট ইজ দ্য এফিকেসি। সো সেইটা লিটল বিট চেঞ্জ হতে পারে। সো এই সায়েন্সটা বুঝতে হবে, এই সায়েন্সটাই কিন্তু আমি আপনাদের কাছে অ্যাওয়ারনেস হিসেবে নিয়ে আসি। এরকম নয় কখনো বলি যে ভয়, আমি টোটাল ডিটেলসটা আপনাদের কাছে নিয়ে আসি, এভিডেন্স বেস, বিজ্ঞানসম্মত আইডিয়াটা নিয়ে আসি, যে কিভাবে এগুলোকে করা হয়, আপনাদেরকে বোঝায়। সাধারণ মানুষ তো এগুলো কিছু বুঝতে চায় না, জানার প্রয়োজনই বাকি, কিন্তু জানার প্রয়োজন আছে। আজকে হেলথ ইজ দ্য বিগ কনসার্ন পয়েন্ট, আগামী দিনে আরও বেশি কনসার্ন হবে, কারণ আমরা এই প্যান্ডামিকটা এই প্রথম দেখলাম, আগামী দিনে যে আবার প্যান্ডামিক আসবে না এর কোনো মানে নেই। তাই আমরা এখন থেকে কিন্তু সাবধান, যত ইনফরমেশান পাবো, সুস্থ ইনফরমেশান, সেগুলোকে শিখবো, জানবো, ক্ষতি কী আছে, রাইট? আমরা তো সময় বাজেভাবে প্রয়োগ করার তো কোনো মানে হয় না। এন্টারটেনমেন্টের সময় এন্টারটেনমেন্ট করবো, আমি তো প্রচুর সিনেমা দেখি, এন্টারটেনমেন্ট করি, এন্টারটেনমেন্ট তো আপনারাও করেন, এন্টারটেনমেন্ট করবেন, কিন্তু একটুখানি টাইম তো রাখবেন মানুষের জানার জন্যে, কি হচ্ছে না হচ্ছে, নিজেকে সুস্থ রাখার জন্যে, সেটুকুনি তো আপনাদের প্রয়োজন। 5 মিনিট 10 মিনিট নিউক্লিয়ার হেলথের জন্য দিন না, দেখুন না কেমন লাগে। আমি ড্যাম শিওর এটা খুব ভালো লাগবে। নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্ম আপনাদের কাছে বিজ্ঞান ভিত্তিক আইডিয়া নিয়ে আসবে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিয়ে আসবে, আপনাদেরকে সাবধান করবে, এটুকুনি বলতে পারি। ভালো থাকবেন, নমস্কার।